আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সরিষা আর কলাই ক্ষেতের মাঝখানের আইল দিয়ে হেঁটে চলছে শিশিররা। প্রত্যেকেই শীতের তোপে গা কাঁপিয়ে কুয়াশা সরিয়ে এগিয়ে চলছে মেলার দিকে। সারি বেঁধে চলতে চলতে নিজেদের মধ্যে আবার চলছে নানা রকম কথাবার্তা। মেলায় যাওয়ার জন্য শুধু যুবক যুবতী নয়, শরতের চাপে পড়ে বড়দেরও আসতে হয়েছে। আহসানুল্লাহ অবশ্য শরতের একবার বলাতেই তৈরি হয়েছে, জোর করতে হয়েছে জয়তুন আর শিফাকে। জহিরের বাড়ি থেকে ফিরেই সবাই একটু আধটু বিছানায় গড়িয়েছিল। শুধু শিশির বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। সন্ধ্যাকালে বাড়ি ফিরে সোহা আর অনুকে তাড়া দিলে অনু বলল শরৎকেও নিবে সাথে। শিশির ভেবেছিল ভাইকে বলবে, তবে জোরাজুরি করবে না সে। কিন্তু তার আর কিছু করতে হয়নি। অনু নিজেই গিয়ে জয়তুনকে বলল, চাচি, শরৎ ভাইকেও বলেন আমাদের সাথে যেতে। শিশির ওপর ভরসা নেই, আমাদের খেয়াল রাখবে না সে। সোহা মিটিমিটি হেসেছে শুধু অনুর কথা শুনে। যে টোনে সে কথা বলছে তা অবিশ্বাস্য ছিল। এত নরম আর বিনয়ী সুরে অনু এর আগে কখনো কথা বলেছে বলে মনে পড়ল না তার। শরৎ তখন ঘরেই ছিল। মায়ের কাছে অনুর কথা বলা শুনে সে বিড়বিড় করে বলে উঠল, আল্লাহ, চরম নাটকবাজ মেয়ে তো এটা। জয়তুন এসে একবার বলাতেই শরৎ দ্বিরুক্তি করল না, তবে সেও বলে বসল, আম্মা, আপনি আর কাকেও তৈরি হন, বাড়ির সবাই একসাথে যাব। মাগরিব শেষে একসাথে বেরিয়েছে সবাই। নকশি বাড়ি থেকে বের হবে না বলে জহিরকেও আর বলা হয়নি যাওয়ার কথা। বাড়ি থেকে বেশি দূরে নয় বলেই সবাই রাস্তা ছেড়ে ক্ষেত পেরিয়ে যাচ্ছে। আকাশ জুড়ে নক্ষত্রের জলজলে আলো থাকলেও আজ চাঁদহীন আকাশ বলেই হয়তো চারদিকে অন্ধকারে ঢাকা। আইল দিয়ে চলার সময় সবার প্রথমে আহসান চলছে, তার পেছনে শিফা আর জয়তুন। তাদের থেকে দুকদম পেছনেই আছে শিশির। আলোহীন পথে তার বাঁ হাতের মুঠোয় আলতার হাত। আলতা তার পেছন পেছন চলছে, যার ফলে শিশিরকে একটু বাঁকা হয়েই আগাতে হচ্ছে সামনে। আলতার পেছনে অনু, তার থেকেও পেছনে পড়ে আছে সোহা। বেচারি দুজোড়া জুতো এনেছে আসার সময়, কিন্তু তার দুঃখ দুজোড়া জুতোই উঁচু। সমান হিলের জুতো ছাড়া চিকন ক্ষেতের আইল দিয়ে চলতে সে হিমশিম খাচ্ছে খুব। কখনো এদিক তো কখনো ওদিক হেলে পড়ছে হাঁটতে হাঁটতে। শীতের রাতে এমনিতেই হাত পা জমে একাকার হয়ে আছে, তার ওপর আইল জুড়ে ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দু পা ছুঁয়ে কাঁপিয়ে দিচ্ছে তাকে। তার পেছনেই আছে শরৎ, তার হাতেও আহসানুল্লাহর মতো বড় টর্চ বাতি। সে চলতে চলতে খেয়াল করেছে সোহার সেই নড়বড়ে চলন। মনে মনে একটুখানি হতাশ হলো সে। শহুরে মেয়েরা শহুরে ফ্যাশন সেন্স নিয়ে গ্রামে কেন আসে বুঝে পায় না সে। চলতে চলতেই তার মনে হচ্ছিল এই মেয়েটা যে কোনো মুহূর্তেই পড়ে গিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটাবে। মন বলছিল একটু সতর্ক করতে, পর মুহূর্তেই বাড়াবাড়ি ভেবে আর সে কিছু বলল না। মেলার প্রায় কাছাকাছি চলে এসেছে তারা। সরিষা ক্ষেত ফেলে এসেছে পেছনে। এখন তারা আছে কাঁচা মাটির রাস্তায়। দুধারে বাঁশ ঝাড় আর থেকে থেকে দুই একটা বাড়ি, অথচ কোথাও আলোর রেশটুকু নেই সেদিকে। আহসানুল্লাহ চলতে চলতেই অনেক কথা বলে চলছিল শিফাকে। বলেছিল কথা তাদের শৈশবের কিছু স্মৃতি। হুট করেই তার সামনে দিয়ে কিছু একটা দৌড়ে গেল। পা থেমে গেল আহসানের, থামলো বাকিরাও। জয়তুন চোখে আজকাল একটু কমই দেখে, কিন্তু শিফা স্পষ্ট দেখল কালো কোনো এক চতুষ্পদ জন্তু ছুটে গেছে সামনে দিয়ে। সে কিছুটা আঁতকে উঠেই বলল, ওটা কি গো? সবাই থমকে গেল। সোহা ছিল একদম পেছনের দিকে। সে শুনতেই ভয়ে শিউরে উঠল। আহসানুল্লাহ হেসে বলল, শিয়াল ছিল, এত ভয় পাচ্ছ কেন? আসো। আলতা মোটেও ভয় পায়নি। তার এসব কুকুর শিয়ালে কখনোই ভয় হয়নি। ছোট থেকেই কত শত শিয়াল দেখেছে, তার তো শিয়াল দৌড়ানোর অভিজ্ঞতাও আছে। তবুও শিশির একটু কেমন যেন চমকালো তাকে নিয়ে। মুঠোয় রাখা হাতটা আরেকটুখানি শক্ত করে ধরল, ফিসফিসিয়ে বলল, ভয় পাস না? আলতাও তেমনই ফিসফিসিয়ে বলল, আমি শিয়াল ভয় পাই না। ওহো, আমি ভুলেই গেছি, তুই আবার শেয়াল ভয় পাবি কেন? শেয়াল নিজেই তোকে দেখলে ভয়ে মারা যায়। অনু বিস্মিত গলায় বলল, সত্যি? জয়তুন এ কথা শুনে জোরে হেসে ফেলল। সেও শিশিরের সাথে তাল মিলিয়ে বলল,
হ, এই কথা সত্যি। আলতা তো আরো ছোট থাকতে একবার আমগো বাড়ির পেছনে খেতে শিয়ালের পিটাইতে জিল্লা লাইগা দাঁড়াইছিল। সেইবার নকশির হাতে ওই জিল্লার বাড়ি হে তো নিজেই খাইছিল। হাহা করে হাসির শব্দ অন্ধকার পথে ঝংকার তুলল। প্রত্যেকেই হাসছে খুব, আর আলতা লজ্জায় লাল হয়ে উঠছিল। ইস, কেমন কথা বলছে তারা! এখন সে বড় হয়েছে না, এভাবে তার মার খাওয়ার গল্প বললে সে লজ্জা পায় না বুঝি? হাসি গল্পে পথ ফুরিয়ে এলো। এখন একটু সামনেই চোখে পড়ছে ছোট ছোট খণ্ড আলো আর মাইকের উঁচু সাউন্ডে চলা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট। আর মাত্র 2 মিনিটের পথ, আর ঠিক সেই মুহূর্তেই ঝোপ থেকে কিছু একটা বেরিয়ে দৌড়ে গেল সোহার সামনে দিয়ে। সে ভয়ে চিৎকার করে পাশে থাকা শরতের কালো রঙের জ্যাকেট সহ খামচে ধরল। তার চিৎকারে সকলের পা থেমে গেল। আহসান পিছু ফিরে তার টর্চের আলো ফেলতেই অস্বস্তি বোধ করে আবার অন্যদিকে আলো ফেলল। ততক্ষণে প্রত্যেকেই ঘুরে তাকিয়েছে পেছনে। শরৎ অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্ত, তারপর নিজের হাতে টর্চের আলো পথের একপাশে ফেলে বলল, শেয়াল ছিল, ওটা ভয় পাওয়ার কিছু নেই। সোহা তার হাত এখনো সরায়নি। সে আগের মতোই শরতের পেটের দিকে জ্যাকেট সহ শার্ট খামচে ধরে আছে। শরৎ টের পাচ্ছে মেয়েটা কাঁপছে খুব। বোঝাই যাচ্ছে ভয়টা সে বেশিই পেয়েছে। আহসানুল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে যেতে শিফাকে বলল, তুমি আর ভাবি আমার সাথে আসো, ওরা গিয়ে ঘুরে দেখুক মেলা, আমি তোমাদের মিষ্টির দোকানে ঘুরিয়ে আনি। অনু মিনিট খানেক সময় একদমই চুপ ছিল। সে ভীতু নয়, তবুও এমন আধার ঘেরা পথে কোনো জন্তুর উপস্থিতি তাকেও শিউরে দিয়েছে। তবে সে সামলে নিতে সক্ষম, কিন্তু সোহা তা পারবে না সে জানে। মেয়েটার ভয় কাটাতেই সে মজা করে উঠল, শরৎচন্দ্রের শার্ট কি তোর নিজস্ব সম্পত্তি পাইছিস? যেভাবে ধরছিস, বেচারা জ্যাকেটটা উপরে না থাকলে নিশ্চয়ই এটা ছিঁড়ে যেত এখন। সোহা লম্বা লম্বা শ্বাস নিল, ছেড়ে দিল শরতের জ্যাকেটটা। তবে এবার ভয়ের সাথে লজ্জায় পড়ে গেল ভীষণ। কি বাজে একটা ব্যাপার ঘটালো সে। শিশির ও অস্বস্তিতে কাটাতে বলল, ভয় পাস না, চলে এসেছে মেলায়। যাওয়ার সময় আমরা মেইন রোডে গাড়িতে যেয়ে যাব। সোহা নিজেকে ধাতস্থ করতে একটু সময় নিল, তারপর ক্ষীণ স্বরে শরৎকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পেরেছি, সংকোচ করতে হবে না, চলো। রাত যত বাড়ে মেলায় ভিড়ও তত বাড়তে থাকে। এজন্যই আহসানুল্লাহ মাগরিবের পর তাড়া দিয়েছিল বের হতে। কিন্তু মহিলাদের নিয়ে কি আর কোথাও সময় মেপে যাওয়া সম্ভব? যেখানে এশারের পর বাড়ি ফেরার কথা ছিল, সেখানে এশারের আজান পড়ল মেলায় পৌঁছতেই। জয়তুন মেলায় পা দিয়েই বলল, চল ফিরা যায়, এত মানুষের ভিড় কেমনে গুরুম, শরীরে শরীর ঠেকে। তার চেয়েও ভালো ছিল বাড়িতে থাকা। শিফাও সহমত প্রকাশ করল। বিয়ের প্রায় 25 বছর হতে চলল, আর তার মেলায় শেষবার আসার সময়ও হলো 25। বিয়ের বছরে সে এসেছিল আহসানের সাথে, তারপর আর কখনো স্বাদও জাগেনি আর আশাও হয়নি। কিন্তু আজ এসে তার এত ভিড় আসলেই ভালো লাগছে না। আহসানুল্লাহ নিজের মতো করে তাদের ঘুরিয়ে দেখাতে চাইলে দুজন মহিলাই ভীষণ আপত্তি তুলল। মনে মনে সে শরৎকে বকল কিছুক্ষণ, ফাজিল ছোকরা, মা চাচিরে মেলা দেখাবি বলে আমার ঘরে ঝুলিয়ে দিলি। দুজনের একজনও ঘুরবে না, আর আমাকেও একটু ঘুরে দেখতে দিবে না। এর চেয়ে ভালো ছিল বাড়িতে এখন লেপের তলে শুয়ে আরাম করতাম। দীর্ঘশ্বাস পেলে আহসান তার ভাবি আর স্ত্রীকে নিয়ে ময়রার দোকানে গেল। পছন্দসই কিছু মিষ্টি নিমকি নিজেদের জন্য কিনে সে শরৎকে ফোন দিল। শরৎ ফোন তুলে কিছু বলার আগে আহসান বলল, আমি তোর আম্মা আর চাচিরে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। শিশিরের ভরসা নেই বাবা, তুই একটু খেয়াল রাখিস মেয়েগুলোর, সাবধানে নিয়ে ফিরে আসিস, পরের মেয়ে বুঝিসই তো। শরৎ বলল, কাকা আপনারা এখনই চলে যাবেন? মাত্রই না এলাম। আর বলিস না, তোর মা চাচিরে এনেই তো দিলি ঝামেলা বাঁধিয়ে। এরা কি বীরবারটায় থাকতে পারে না? শরৎ বুঝল ব্যাপারটা তারই আসলে ভুল হয়েছে। সে জানে আম্মা আর চাচি দুজনই এখানে এসে কমফোর্ট হবে না। তবুও তখন মনে হচ্ছিল শিশিরের বান্ধবীদের সাথে তার আশাটা অস্বস্তিকর হবে না বড়রা থাকলে। কিন্তু এখন তো সেই সমস্যায় পড়তে হবে দেখছি। আহসান ফোনের ওপাশ থেকে আবার ডাকলেন, ফিরে আমার কথা শুনছিস তুই শরৎ? মাইকের আওয়াজ, গান বাজনা, লটারির গেম, কথা কিছুর শোরগোলে হয়তো শরৎ কিছুই শুনতে পাচ্ছে না ভাবছিল আহসান।
তখনই শরৎ জবাব দিল, জি কাকা, শুনেছি। খেয়াল রাখিস কিন্তু ওদের, আর ফেরার সময় অটো দিয়ে ফিরিস। না চাইতেও দায়িত্ব কাঁধে নিতেই হলো, সেই ছোট্ট করে জবাব দিল। জি কাকা, খেয়াল রাখবো, আমি সাথে সাথেই আছি তাদের। ফোন রেখে শরৎ তাকালো আলতার দিকে। আলতা আর অনু পাশাপাশি হাঁটছে, শিশির তাদের দুজনের পেছনে, তার পেছনে সোহা, আর সেখানে শরৎ নিজেও। আপনা আপনিই একটা দীর্ঘশ্বাস ছিটকে এলো ভেতর থেকে তার। মনে পড়ল বছর 2 আগের এক রাতের ঘটনা। এখানটাতেই মেলা বসেছিল সেবারও। সে মেলায় আসা খুব একটা পছন্দ করে না, অথচ অলি নাকি বের হওয়ার সুযোগ পায় না। তার জোড়াজুড়িতেই এক রাতে আসতে হয়েছিল এখানটায়। প্রেমিকা নিয়ে রাত বিরাতে ঘুরতে বের হওয়া, মেলায় যাওয়া, এসব তার পছন্দের বিপরীত। তবুও সেদিন প্রেমিকার শখ পূরণ করতে আধার মাখা রাস্তায় হাঁটতে হয়েছিল। অলি বোরকা নিকাবে নিজেকে ঢেকে শরতের বাহু চেপে হেঁটেছিল সেই পথে। শীতের তীব্রতায় প্রেমিকার স্পর্শের উষ্ণতা তাকে পাগল করেনি, বরং করেছিল লজ্জিত। মেয়েটাকে সে ভালোবাসলেও বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্পর্শ তার মনকে কখনোই নাড়া দিত না বলেই সেদিন প্রেমিকার সে কি অভিযোগ। আজও মনে পড়ে যায় পুরনো সব স্মৃতি, যা ছিল আকাঙ্ক্ষিত, যা হয়ে গেছে আজ অযাচিত। আসুন না শরৎ ভাইয়া, সবাই নাগরদোলায় চড়বো। সোহার আকস্মিক ডাকে ভাবনায় বিভোর থাকা শরৎ চমকে উঠেছে। চারপাশে ঝলমলে আলোয় শরতের চমকে ওঠা স্পষ্ট দেখতে পেয়েছে সোহা। সে অবাক হলো ভীষণ, তবে কিছু জানার আগ্রহ প্রকাশ করল না। নাগরদোলার প্রথম খোপে অনু বসেই চেঁচিয়ে বলল, আমি একা বসবো প্লিজ, আমি একা বসবো, ইয়াহু, ইটস অ্যাডভেঞ্চার টাইম। অনুর চেঁচানো দেখে শিশির বলল, যা তুই একাই মর। পরবর্তী খাপে আলতা বসেই শিশির বলল, সোহা এবার তুমি বসো। আলতা আতঙ্কিত চোখে তাকালো সোহার দিকে। সোহারও একই অবস্থা, মানে তারা দুজন দুজনকে ভরসা করতে পারছে না। তাদের শখ থাকলেও একজন শক্ত মানুষ পাশে যাচ্ছে। তাদের মনের কথা যেন অনুর নখদর্পণে। অনুই আবার বলল, আরে তোদের এই ঢং কুয়ারাতে এখানেই রাত পেরিয়ে যাবে বাল। এই শিশির, তুই বস আলতার সাথে। শরৎচন্দ্র একটু কষ্ট করে সোহার সাথে বসো প্লিজ, এটা খুব ভীতু মেয়ে, পারে না আবার হার্ট অ্যাটাক করে বসে। অনুর কথা শুনে অন্যরা কিছু ভাবার আগেই সোহা বিড়বিড় করে বলে উঠল, না না, আমি শিশিরের সাথে বসবো। নাগরদোলা ধীরে ধীরে ঘুরতে লাগলো। প্রথমে অনু ওপরের দিকে উঠতেই চেঁচিয়ে উঠল, ইয়াহু, সেলফি তুলবো। অনুর স্বাভাবিকতা দেখেই আলতার ভয় কেটে গেল। এমনিতেও সে ভয় পায় বলতে শুধু নিচের দিকে নামার সময়টাতেই পায়। অনুর পরের ধাপে আলতা, শিশির, তার পরেরটাতে বসেছিল সোহা আর শরৎ। একদমই অনিচ্ছায় অনুর টিপ্পণীমূলক 2-4 কথার পর না বসে পারেনি সে। মনে মনে অবশ্য এ নিয়ে অনুকে সে এক দফা বকাবকি করেছে, কিন্তু সেগুলো সরাসরি বলার মতো কোনো প্রবৃত্তি তার নেই বলেই তার নিজের খুব আফসোস হয়েছে আজ ঠোঁট কাটার স্বভাবের হতে পারল না বলে। চরকি ঘোরা শুরু হতেই বাঁধল ঝামেলাটা। সোহা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই চোখ বন্ধ করে নিয়েছে। চরকি যত উপরে উঠছে ততই চোখ মুখ শক্ত হচ্ছে সোহার। আর নামার সময় নিজের অজান্তেই সে শরতের হাঁটুর উপর রাখা হাতটা শক্ত করে ধরে বিড়বিড় করে বলতে লাগলো। অন্যান্য মেয়েদের মতো সে চিৎকার করেনি ঠিকই, কিন্তু তার সকল ভয় যেন হাতের মুষ্টিতেই প্রকাশ পাচ্ছিল। অবাক হয়ে তাকালো শরৎ তার দিকে। মেয়েটির চোখ বুজে কপাল কুঁচকে তার হাতটাকে এত শক্ত করে চেপে ধরেছে যেন অসুরের শক্তি ভর করেছে তার মুষ্টিতে। অনুর আওয়াজ কানে এলো তাদের, চাচা থামাবেন না, আরো কিছুক্ষণ ঘুরান, ডবল টাকা দেব। হইচই শুধু অনুরই শোনা যাচ্ছে। মেয়েটা কিছুতেই যেন ভয় পায় না, সব কিছুতেই একটা উপভোগ্য ব্যাপার খুঁজে বেড়ায় সে। মেলার প্রায় অনেক মানুষ জড়ো হয়ে আছে নাগরদোলার সামনে, শুধুমাত্র অনুর চেঁচিয়ে কথাগুলো বুঝতে পেরেই। তারা বোধহয় এই প্রথম কোনো মেয়ে দেখল। এদিকে আলতা মিনিট কয়েক পরেই অস্বস্তি বোধ করতে লাগলো। তার প্রথমে ভালো লাগলেও এবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে কিছু বলতেও পারছিল না, কিন্তু শিশির বুঝতে পারল আলতার হাত নিঃসার হয়ে আসছে। সে আলতার হাত চেপে বলল, চোখ বন্ধ রাখ, নিজেকে রিল্যাক্স রাখ, আমরা এখনই নেমে যাব। কথাটা বলেই শিশির আলতার হাতে শক্ত করে ধরল।
এটাই বুঝি নিঃশ্বাসে দৃঢ়তা ফিরল আলতার। ভরসা বুঝি একেই বলে। রাত বাড়ছে, সেই সাথে বাড়ছে শীত। হু হু করে তাপমাত্রা নিচে নামছে বলে মধ্যবয়স্ক শরীরটাতে বার্ধক্যের আচরণ পাচ্ছিল আহসানুল্লাহ। মেলায় অনেক মানুষের ভিড়ে ঘুরতে যতটা উষ্ণতা ছিল শরীরে, তা বাড়ি ফেরার পর যেন একদমই কমে গেছে। শিফা ঘরে ফিরে বোরকা খুলে প্রথমেই রান্নাঘরে ঢুকলো। চায়ের পানে বসিয়ে সব মশলাপাতি ঘেটে লবঙ্গ, দারুচিনি আর এলাচ নিল কয়েকটা। তারপর মনে পড়েছে এমনভাবে বলে উঠল, আল্লাহ, রাতের খাবারে কি করি এখন? আমি তো মাছ গোশ কিছুই নামাই নাই ফ্রিজ থাইকা। আহসান শুনলেন কথাটা। তিনি মনে মনে বললেন, বোকা মহিলা, সারাটা জীবন বোকার মতো কথা বললো, এখন কিছু বললেই দোষ দিবে। ফ্রিজ কিনে দিছিলেন কি জন্য? নাহলে সব গোছানোই থাকতো। তবুও ভাবলেন বোকা স্ত্রী যতক্ষণে মাথায় বুদ্ধি আনবে ততক্ষণে তিনি সহযোগিতা করলে রান্না শেষ হয়ে যাবে। তাই এবার গলা ছেড়ে ডাকলেন, শিফা, এখানে একটু আসো তো। শিফা চা হয়ে এলে তা কাপে ঢেলে পরেই শোবার ঘরে এলেন। আহসান তখন লেপ মুড়ি দিয়ে চোখে চশমা এঁটে মোবাইলে কিছু দেখছিলেন। স্ত্রীর উপস্থিতি টের পেয়ে মোবাইল ছেড়ে উঠে বসলেন। কি গো, 3 কাপে চা কেন? আপনি একাই খাইবেন নাকি শীত আপনার একাই লাগে শুধু? শিফার কথাটাতে কৌতুক ছিল যেন। আহসানুল্লাহ শব্দ করে হেসে ফেলল। তারপরই বলল, ভুল হয়ে গেছে গো, যাও ভাবিকে ডেকে আনো। জয়তুনকে ডেকে আবার ঘরে ঢুকলো শিফা। আহসান চায়ে চুমুক দিয়ে বলল, ঘরে সবজি কিছু আছে? শিফা ভ্রুকুচকে বলল, হ্যাঁ, সবজি আলু, টমেটো, ফুলকপি আছে। আর সকালে মাছ আর সিমগুলো পারলাম, সেগুলো আছে। ডিম আছে? শিফা এবার বিস্মিত নজরে তাকালো স্বামীর মুখে। জয়তুনও ততক্ষণে ঘরে ঢুকে গেছে। তাকে চায়ের কাপ এগিয়ে দিয়ে শিফা বলল, কি খেতে চাইছো বলো তো? খেতে না, রান্না করতে চাইছি। স্ত্রী আর ভাবি দুজনের মুখ তার কথাই শুনে হা হয়ে গেছে। শিফা অবাক হয়ে বলল, তুমি রান্না করবে? নাগরদোলা থেকে নেমে শিশির মেয়েদের উদ্দেশ্যে বলল, ফুচকা খাবি তোরা? না মানে মেয়ে মানুষ তো আবার যেখানে যায় সেখানে এগুলো গিলে। শিশিরের কথা শুনে অনু প্রতিবাদ করে উঠল, কি বলতে চাইছিস তুই? আমাকে কতদিন দেখেছিস ওসব গুগোবর খেতে? অনুর মুখের কথা শুনেই সোহা আর আলতা দুজনেরই মুখ বিকৃত হয়ে গেল। ইস, তাদের এত প্রিয় খাবারটা নিয়ে এসব কি বলল অনু? দুজনেরই এই মুহূর্তে আর ফুচকার প্রতি লোভটা কাজ করল না, অথচ কত প্রিয় তাদের। শরৎ অন্যমনস্ক হয়ে তাদের সাথে চলছে, কোনো কথা বলছে না। কথা অবশ্য আলতাও বলছিল না, আর সোহা অল্প স্বল্প জবাব দিচ্ছিল। সেই সাথে আর চোখে দেখছিল শরৎকে। এই মানুষটাকে এক পলক দেখতেই সে গত কয়েক মাস নাকি বছর হয়ে এলো কত যে পাগলামি করেছে, তা অনু ছাড়া আর কেউ জানে না। তার সেসব পাগলামির কথা শিশিরও সবটা জানে না। সে জানলে হয়তো তাকে এভাবে গ্রামে আসার ব্যাপারটাতে সায় দিত না। শিশিরের সাথে পরিচয় ইউনিভার্সিটি জীবনের শুরু থেকেই, অথচ তার সৌহার্দ্যতা আর আন্তরিকতার কাছে সোহা কখনো ক্লোজ বন্ধুও হতে পারেনি, আবার দূরেরও নয়। তার কারণ সোহার নিজেরই অন্তর্মুখী স্বভাব। আবার অনুর সাথেও শিশিরের পরিচয়ের সময়টা একই, অথচ তাদের বন্ধুত্ব তার চেয়েও গভীর, ঘনিষ্ঠ একে অন্যের সাথে, যার দরুন দুজনে তুইতকারিতে আছে। এদিকে সোহার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী একমাত্র অনুই আছে কলেজ জীবন থেকে। সময়ের বেড়াজালে বন্দী হয়ে তারা তিনজন কত ভালো বন্ধু তা শুধু তারাই জানে। দুটো মেয়ে একটা ছেলের ফ্রেন্ডের সাথে তার গ্রামে বেড়াতে যাবে, ব্যাপারটা সোহার পরিবার সহজভাবে নেয় না, অথচ শিশিরের প্রতি সকলের আস্থা এত বেশি জমেছে, যার ফলে বিনা সন্দেহে মেয়েকে আসতে দিয়েছেন সোহার মা, যদিও তার বাবা কিছুটা নারাজ। এই যে সোহা খুব করে বলে এই গ্রামে এসেছে 4টা দিন থাকতে, তার পেছনে শুধু বন্ধুর বাড়ি দেখতে আসা নয়, বরং শরৎকে খুব কাছ থেকে দেখার এবং তার সামনে নিজের অনুভূতির প্রকাশ করাটাই মূল উদ্দেশ্য ছিল। এখানে আসার পর ভাগ্য খুব সদয় হয়ে সুযোগ দিচ্ছে, সেই সাথে অনুরও হাত আছে। শরৎকে দেখতে দেখতেই কত কি ভেবে ভাবনায় বিভোর হয়ে সোহা খেয়ালই করেনি কখন যে পিছিয়ে গেছে সবার থেকে।
ভিড়ের মাঝে যখন তার খেয়াল হলো তখন আশেপাশে পরিচিত মুখগুলোকে দেখতে পেল না। আতঙ্কিত মুখে সে এদিক ওদিক তাকালো। চারপাশের পুরুষের ভিড়ে মাঝে মধ্যে কয়েকজন বোরকা পরা কিংবা শাল চাদর আর ওড়নায় গা ঢাকা কয়েকজন নারী বা মেয়ে, কিন্তু তাতে আলতা আর অনুর মুখটা খুঁজে পেল না সে। গলায় ঝুলানো ছোট্ট তার ব্যাগটাতে ফোন আর টাকা পয়সা আছে। দ্রুত সে ফোন বের করে শিশিরকে কল দিল, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। এবার অনুকে দিল, সে কল রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে যাই বলল কিচ্ছু বোঝা গেল না। দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাতেই মুখোমুখি এসে দাঁড়ালো শরৎ। এক মুহূর্তের জন্য নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল তার এই লোক সমাগমে, আর এখন শরৎকে দেখে যেন নিঃশ্বাস ফিরে এলো। শরৎ খেয়াল করলো মেয়েটির চোখ মুখের অবস্থা একদমই ভালো নয়। চোখ লাল হয়ে জলে টয়টুম্বুর, নাকের পাটা ফুলে উঠেছে, ঠোঁট দুটো চেপে রেখেছে যেন কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। মাত্র মিনিট 5 আগেই তারা বিভিন্ন ভাজাভুজি খাবারের দিকে গিয়ে দাঁড়িয়েছিল। তখনই অনু বলল, সোহা কোথায়? শরৎ আর শিশির দুজনেই খেয়াল করলো পাশে নেই মেয়েটা, অথচ বেশি ভিড় যেখানটায় ছিল সেখানে মেয়েটা তাদের পাশ ঘেঁষেই হাঁটছিল। এত দ্রুত হারিয়ে ফেলল কি করে? শরৎ নিজেই তখন বলল, তুই ওদের নিয়ে এদিকটায় থাক, আমি দেখছি। শরৎ যে পথে এসেছিল সে পথেই ফিরে এসে পেয়ে গেল সোহাকে। শক্ত মুখে কিছু বলতে গিয়েও তার মুখ দেখে আর বলা হলো না। হয়তো বললেই আটকে রাখা কান্নাটা ছিটকে বেরোবে। সে যতটা সম্ভব শীতল গলায় বলল, দাঁড়িয়েছিলে কেন? সরি, আমি খেয়াল করতে পারিনি। চলো। এত অল্প শব্দে কথা বলে শরৎ যা শুনে বুঝতেই পারে না সোহার। মন বলে লোকটা আরও 2-4 কথা বলুক, ভেতরে চেপে রাখা কান্নাটা সে এখন বের করে দেবে। কিন্তু না, এই লোক তা করবে না। এবার আর বেখেয়ালি হওয়া গেল না। পায়ে পা মিলিয়ে শরতের সাথে এগিয়ে গেল যেখানটায় শিশিররা ছিল। রাত তখন 9:30 বেজে গেছে। আলতা মোবাইল ফোনটি সাথে আনেনি, তাই শরতের ফোনেই নকশি কল দিল। সে রিসিভ করে বলে দিল, ফুপা আম্মা, এখন আমরা মেলায় আছি, বাড়ি ফিরতে আরও একটু সময় লাগবে। আলতা আজ আমাদের বাড়িই থাকবে না, না হয় শিশিরের বন্ধুদের সাথে। নকশি মুখে বলল, আচ্ছা। কিন্তু মন বলল মাত্র তো আর 3টে রাত, তারপরেই চলে যাবে। মন খারাপ নিয়েই শুয়ে পড়ল নকশি। আলতা উৎসুক হয়ে শরতের সাথে মায়ের কথোপকথন শুনছিল। ওদিকে সোহা আর অনু চুরির দোকানে ঢুকল। মেলা মানেই হাজার রকম মিষ্টি মন্ডা, হরেক রকম খেলনাপাতি আর রং বেরঙের সাজের জিনিস। অনুর খুব একটা আগ্রহ হলো না চুরি কেনার, তবে সোহাকে সে বেছে বেছে অনেকগুলো কিনে দিল। শিশির তাদেরই আশপাশে থাকছে, নজর রাখছে। শরৎকে ফোন পকেটে ঢুকিয়ে রাখতে দেখেই আলতা প্রশ্ন করল, আম্মা কি বললো শরৎ ভাই? বাড়ি ফেরার কথা জানতে চাইলো, বলে দিয়েছি আজ আর ও বাড়ি যাবে না। আলতার মুখটা চুপসে গেল শরতের কথা শুনে। সে ভাবছিল ফেরার পথে বলবে একটু এগিয়ে দিতে, সে আজ মায়ের কাছে ঘুমাবে, কিন্তু এখন এটা বলা ভালো লাগবে না। শরৎ তাড়া দিল আলতাকে, তুই দাঁড়িয়ে আছিস কেন? কি কিনবি? কিনে নে, ফিরতে হবে তো, রাত অনেক হলো। সোহা ঘাড় বাঁকিয়ে তাকালো শরতের দিকে, মনে মনে বলল, আমাকেও কিছু কিনে দাও না শরৎ বাবু। সেই যে কবে থেকে ভিক্ষুকের মতো তোমার পানে হাঁ করে আছি, একটু দেও না কিছু দয়া করে। পাগল মন বহু কথামালা বিছিয়ে দেয় শরতের পথে, শুধু মুখটা তা উচ্চারণ করতে জানে না। শিশির আর শরৎ দুজনকেই সবাইকেই কিছু না কিছু খাওয়ার কথা বলল, কিন্তু মেয়েরা হাওয়াই মিঠা আর জিলাপি ছাড়া কিছুই খেল না। সোহা বেছে বেছে মেলা থেকে সস্তার অনেক সাজগোজের জিনিস কিনল। তা দেখে হাহাহিহি করে কত কি বলে খেপাতে লাগলো অনু। শরতের নাম নিয়েই ছিল প্রত্যেকটা কথার খোঁচা। সোহা শুধু লজ্জায় লাল হয়ে উঠেছে, আর তাদের ফিসফাস আর উচ্চরবে হাসিতে গা জ্বলছিল আলতার। সে অস্পষ্ট হাসির মজার কথাগুলো মূল কেন্দ্রবিন্দু শিশিরকে ভেবেই অগ্নিরাঙা হয়ে উঠেছে পুরোটা সময়। শিশির অবশ্য খুব একটা কাউকেই পাত্তা দিচ্ছিল না বলে ভাব করল। শুধু শরৎই মেলা জুড়ে রয়ে গেল নির্লিপ্ত। তার মনের আনাচে কানাচে পুরনো ঘা একটু একটু করে আবারও খাঁচা হয়ে উঠছিল। স্মৃতি মানুষকে জীবন্ত মরণ দিতে সদা প্রস্তুত, আজ তা হাড়ে হাড়ে টের পেল শরৎ। কলেজের কোনো এক বন্ধু তাকে মজার ছলে বলেছিল,
প্রেমের স্বাদ বড়ই বিটখুটে বন্ধু। প্রেম পোড়াবে অথবা হারাবে, কিন্তু তার স্মৃতি ক্ষণে ক্ষণে তোমাকে মরণ স্বাদ দিতেই থাকবে। শরৎ সেদিন অর্থহীন হাসিতে জানতে চেয়েছিল, তবে মুক্তি কিসে? নতুন স্বাদ পেলে পুরনো স্বাদ ফিকে হতে হতে হারিয়ে যাবে। শরতের মুখে তখন শরৎ শেষের শুষ্ক হাসি ভেসে উঠেছিল। মনে মনে বলছিল, এক মরণ থেকে নিজেকে উদ্ধার করতে দ্বিতীয় মরণে ঝাঁপ দিতে বলছিস? ভাই আরো দেরি করব? শিশির প্রশ্ন করল শরৎকে। ওদের ঘোরাঘুরি কেনাকাটা হলো? এই তোরা আর কিছুক্ষণ থাকবি? শিশির মেয়েদের উদ্দেশ্যে বলল। আলতা মাথা নেড়ে না বলল। অনু বলল, এবার ফিরতে চাই। হাত পা জমে গেছে আমার, এবার লেপ চাই। তোকে এখানে এনে দিবে লেপ? অনু মুখ বাঁকিয়ে বলল। তারা কিনবে না করেও অনেক কিছু কিনল। শরৎ বলল, বড় অটো নিলে পেছনে 4 সামনে 5 জন হয়ে যাবে। শরৎই অটো ডেকে নিল। শরৎ নিজেই সামনে বসে শিশিরকে বলল, পেছনে বস তুই। সোহা আর অনু পাশাপাশি বসতেই উল্টো দিকের সিটে উঠে বসলো আলতা। শিশিরও সময় ব্যয় না করে আলতার পাশে বসলো। শিশিরও অটোর পেছনের সিটে কোথাও বাতি নেই দেখল। রাস্তাঘাটও আধারে ঢাকা, সেই সাথে কুয়াশের ঘোলাটে ভাব। মোটা উলের শীত পোশাক ভেদ করেই শীত যেন তার ধারালো কামড় বসাচ্ছে সকলের গায়ে। শিশির অনুভব করলো আলতার গা কাঁপুনি। এই অন্ধকারে কেউ কি দেখে ফেলবে তার ঘনিষ্ঠতা? মন জানান দিল, ভয় নেই, কেউ দেখবে না। সাথে সাথেই শিশির হাত বাড়িয়ে বাহুর মাঝে জড়িয়ে নিল আলতাকে। শিরশিরে শীতের কাঁপন এবার বহুগুণ বেড়ে দাঁতে দাঁত লাগিয়ে দেওয়ার জো হলো যেন আলতার। এই বাহুবন্ধনী তাকে শীত থেকে রক্ষা করার বদলে লজ্জায় আড়ষ্ট করে তুলল ঘন অন্ধকার অটোতেও। কানের পাশে ছুঁয়ে বেরিয়ে যাওয়া হাওয়ারাও এবার পণ করল ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার। ধোয়া ওঠা সবজি খিচুড়ি, সাথে ডিম ভুনা। বাড়িতে ফিরে সবাই দেখল বাইরের রান্নাঘরেই বসে আছে বাড়ির 3 জন মুরব্বি। আর সবচেয়ে বিস্ময়ের কথা, আহসান ডিম ভুনা কড়াইতে নাড়াচাড়া করছেন। আলতা উঠোনে দাঁড়িয়েই চেঁচিয়ে বলল, মামা রান্না করতেছে? আজ আঙ্কেল রান্না করেছেন, মেনু নিশ্চয়ই দারুণ কিছু হতে চলেছে। উৎসাহে বলে উঠল অনু। বাকিদেরও মুখ উজ্জ্বল, আর তাতেই টিপ্পনি কাটল শিফা। আল্লাহ জানে কি খাওয়াবেন। একটু লবণ চাইতে দিল না, মশলাপাতিও ঠিকঠাক দিল কিনা কে জানে। এ জীবনে তো আগে কখনো এক হাঁড়ি পানিও গরম করতে দেখিনি। জয়তুন ধমকালেন, শিফা তুই এমনি কষ্টকে? আহসান ভালোই রাঁধছে দেখছিস। ওই তো কলেজে পড়তো, সেই সময় মেসে থাকতেও নাকি বন্ধুগুলোকে মিলে কি রান্ধায় পিকনিক করছে। শিফা রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে সবাইকে তাড়া দিলেন। যাও সবাই মুখ হাত ধুয়ে নাও, খাবার বাড়তেছি। শিশিরদের ঘরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলে শরৎ বেরিয়ে গেল। জয়তুন অবশ্য আরও কিছু সময় বসে কথা বললেন আহসানের সাথে। কোনো এক ঘটক নাকি ভীষণ সুন্দর এক মেয়ের খোঁজ এনেছেন। আহসানদের শোবার ঘরে কথাগুলো হলেও কিছুটা কানে এসেছিল আলতা আর অনুর। অনু একবার আলতার দিকে তাকিয়ে আবার সোহার সামনে গিয়ে বসল। কি রে, কিছু বলবি? সোহা প্রশ্ন করল। সে এখন বসে বসে ঝুমকাগুলো দেখছিল, কারটা বেশি সুন্দর সেজন্য। মেলায় যখন শরৎ আলতাকে বলল, কিছু কিনবি না? দেখ কি নিবি, তোর জন্য নে, শিউলির জন্য দেখিস। তখন অনুই বলেছিল, বাহ শরৎচন্দ্র, শুধু বোনদেরই দিবে? সাথে 2 জন মেহমানও তো আছে। অনু ঠোঁটকাটা স্বভাবের, যা মুখে আসে বলে দেয়, কিন্তু এতে তার আশেপাশের লোকগুলো ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তা কি সে বোঝে না, নাকি ইচ্ছে করেই করে তা জানে না শিশির। তবে তার এ বিষয়ে আজ খুব বিব্রত হয়নি, বরং তার ভাইয়ের মুখটা দেখে খুব হাসি পেয়েছিল। তার মনে পড়ে অলিকে যেদিন সে ভাইয়ের হয়ে প্রপোজ করেছে, তার দিন কয়েক পর এক রাতেই অলি ফোন করে শরতের প্রপোজের বর্ণনা দিয়ে বলেছিল,
ভাইয়ের মুখটা কেমন ছিল। অনুর কথা রেশ কেটে ওঠার আগেই শরৎ বলেছিল, তোমরাও নাও। অনু আরও কিছু বলতে চাচ্ছিল, তখন সোহা তার হাত চেপে বারণ করেছে। তারা ঝুমকার দোকানের সামনাসামনি থাকায় সোহা ঝুমকাই দেখালো আলতাকে। আলতা আগেও কত কি কিনেছে শরৎ ভাই, মামা আর শিশির ভাইয়ের টাকায়, তাই তার একটুও সংকোচ হচ্ছিল না, বরং উচ্ছ্বসিত হয়েই সে ঝুমকা পছন্দ করেছিল। সেই ঝুমকা থেকেই একজোড়া শিউলি, একজোড়া আলতার, বাকি দুজোড়া সোহা অনুর। অনু বিরক্তির সাথে সোহার হাত থেকে ঝুমকাগুলো সরিয়ে বলল, তুই আজাইরা স্বপ্ন দেখেই দিন পার কর। ওদিকে শরৎচন্দ্রের মা তার বিয়ে ঠিক করে ফেলছে। কি? কথাটা বলেই সোহা কান্না কান্না মুখ করেছে। আলতা ততক্ষণে রুমে ঢুকেছে, কিন্তু তাদের কথাটা ঠিকঠাক ধরতে পারেনি। তার মনে হলো এরা কোনো গোপন আলোচনা করছে, তাই সে ঘর থেকে আবারও বের হলো, আর তাতেই মুখোমুখি হলো শিশিরের। বাইরে হাড় কাঁপানো শীত, অথচ শিশিরের চুল বেয়ে পানি গড়িয়ে তার গলা, খোলা বুক সব ভিজে যাচ্ছে। এই তীব্র শীতেও হঠাৎ এক ঝটকা খেয়ে শরীর অস্বাভাবিক গরম হয়ে গেল আলতার। বিশেষ করে তার গাল আর কান দুটো থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। এত শীতেও শিশিরের এই হাল দেখে আলতার পরিবর্তন তা চোখ এড়ায়নি শিশিরের। সে কেমন হঠাৎ কৈফিয়তের স্বরে বলল, আজ দিনে গোসল করা হয়নি, আর জানিসই তো গোসল ছাড়া আমার ঘুম হয় না, তাই এখন মাথা ধুয়ে গা হাত পা মুছে নিলাম। শিশির এক হাতে শরীর মুছতে মুছতে অন্য হাতে পরার কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল শরতের ঘরের দিকে। এবার তাকে শরৎ ভাইয়ের সাথেই থাকতে হবে। দেখতে দেখতে দুদিন কেটে গেছে গ্রামে আসার সময়টা সকলেরই দারুণ কেটে গেছে। কেটেছে প্রকৃতির শীতের প্রতিটি সৌন্দর্য উপভোগ করে। কিন্তু আলতার সময় কম, তাকে নকশির সাথে সময় কাটাতে হবে যতটা সম্ভব। তাই আজ ভোরে উঠেই সে চলে গেছে জহিরদের বাড়ি। নাস্তাটা সে মায়ের সাথেই করবে বলে ঠিক করেছে। সকাল সকাল তাকে দেখেই একগাল হেসে জহির জিজ্ঞেস করলো, নাস্তায় কি খাবে আলতা বলতো? তোর আম্মাকে দিয়ে তাই রান্না করাবো। এমনিতে প্রত্যেকদিন শুধু রুটি আর সবজি দেয়। আজকে আমি নাস্তা বানাই কাকা। আলতাও হেসে হেসে বলল কথাটা। রাত থেকে নকশির শরীরটা আজ ভীষণ ভালো লাগছিল, তাই আজ ভোরে উঠেই সে চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো গুলে রেখেছে। আলতার জহিরের কথায় পাত্তা না দিয়ে সে চুলো জ্বালিয়ে পিঠার তাওয়া বসালো। সরিষা আর শুটকির ভর্তাও সে শিলপাটায় বেটে রেখেছে। জহির মাংস এনে বলেছিল আলতা যে কদিন থাকে ভালো মন্দ রান্না করতে, সেই মাংস থেকে কিছুটা কষাবে বলে নিল। দুমুখো চুলায় একটায় মাংস, অন্যটায় পিঠা হচ্ছে। জহিরের কাজ আছে বলে সে আপাতত ভর্তা দিয়ে পিঠা খেয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় আলতার জন্য কি নিয়ে আসবে তা জিজ্ঞেস করতেও ভুলল না সে। আলতা খুশি হলো খুব জহির কাকার এই স্নেহে। তিনি আগেও খুব স্নেহ করতেন, কিন্তু এবার তার মধ্যে একটা দ্বিধা ছিল জহির কাকার সাথে কথা বলতে, কিন্তু এখন আর তা রইল না। সকালের নাস্তা শেষ করে আলতা বসল মায়ের সাথে তার শোবার ঘরে। নকশি ভালো করে অনেকটা সময় নিয়ে মেয়ের মুখ দেখল। আজ হঠাৎই সে আলতার চেহারায় কৈশোর পেরোনো ছাপ দেখতে পেল। বুকটা আচমকায় চমকে উঠল তা দেখে। নিজের কিশোরী মেয়ের মুখে অমন দায়িত্ব আর নিঃসঙ্গতার ছাপ দেখে নকশির কলিজা মুচড়ে উঠেছে। নিজের কৈশোর আর যৌবনের যে বাস্তব নিঃসঙ্গতা আর একাকিত্ব সে ভোগ করে এসেছে, তার মেয়েও কি তাই ভোগ করছে? যে মেয়ের জন্য সে জীবনের রঙিন সময়টাতেই নিজের জীবন সাজালো না, অথচ এখন এসে তার এই নতুন জীবন কি মেয়ের জন্য অভিশাপ হয়ে গেল? নকশির মনোভাবনা বুঝতে একটুও দেরি হয়নি আলতার। সে মাকে তার ভাবনা থেকে বের করে আনতেই কথা শুরু করলো। আম্মা, বাবুটা হইতে আর কতদিন বাকি? নকশি তৎক্ষণাৎ ভাবনা থেকে ছিটকে গেল, জবাব দিল, এখনো আরো 6 মাসের মতন দেরি। আচ্ছা আম্মা, ভাই হবে নাকি বোন তা কবে জানা যাবে? তুই কি চাস? ভাই বোন যাই হোক না কেন আমি খুশি। যদি ভাই হয় তাহলে আমি তার জন্য ঢাকা থেকে অনেকগুলা গাড়ি, ব্যাট, বল এগুলো নিয়ে আসবো। আর যদি বোন হয় তাহলে অনেক সুন্দর সুন্দর জামার সাজনি গুজনি নিয়ে আসবো। আম্মা জানো, ঢাকার মার্কেটগুলো অনেক বড়, আর অনেক সুন্দর সুন্দর পোশাক, মেকআপ
আর রাস্তার ধারেই ঝুপড়িতে করে কাঁচের চুড়ি পাওয়া যায়। কথা বলতে বলতে উচ্ছ্বসিত হয়ে পড়ছিল আলতা। নকশির রুদ্ধ হয়ে আসা নিঃশ্বাসটা এবার সতেজ হতে লাগলো। মেয়েটা তবে আর এই অনাগত সন্তানকে স্বাভাবিকভাবেই নিচ্ছে। সারা সকাল দুপুর আলতা তার মায়ের কাছেই রইল। দুপুরের পর শিফা এক বড় ঢাকনাওয়ালা বাটি ভরে নকশির জন্য মেলা থেকে আনা নিমকি আর মিষ্টি পাঠালো শিশিরকে দিয়ে। তখন শিশির বলল, সোহারা বিকেলে শাড়ি পরে ঘুরতে যাবে নদীর দিকে, তোকেও তৈরি থাকতে বলেছে। আলতা আর নকশি পাশাপাশি বসা ছিল। শিশির কথাটা আলতাকে বললেও সে যেন নকশিকে শোনাচ্ছিল অনুমতি যাওয়ার মতো করে। নকশি শুনে হ্যাঁ না কিছুই বলেনি। তা দেখে শিশিরের একটু মন খারাপই হলো। সে বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই নকশি বলল, আমার একটা ভালো শাড়ি আছে, তোকে পরিয়ে দেব, কিন্তু ব্লাউজ তো ঠিকঠাক গায়ে আসবে না তোর। নকশির কথা শেষ হওয়ার আগেই আলতার হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। সেদিকে তাকাতেই দেখল শিশিরের মেসেজ। শাড়ি পরে চুল বেনি করে আসবি। হিম জড়ানো বিকেল, রোদ তখনও পশ্চিমে মিলিয়ে যায়নি। বাতাসে পাতা ঝরে ঝরে পড়ছে পেয়ারা আর আমের বাগানে। কথা ছিল দুপুরের পরই ঘুরতে বের হবে অনুরা, কিন্তু মেয়েরা শাড়ি পরে সাজতে গিয়েই বেলা বয়ে গেল অনেকটা। ঢাকা থেকে আসার সময় এমন কোনো প্ল্যান ছিল না তাদের, তাই সঙ্গে করে কোনো শাড়ি আনা হয়নি। এমনিতে সোহা শাড়ি কামিজের প্রতি দুর্বল হলেও অনু এসবে একদম কমফোর্ট বা আগ্রহী কোনোটাই নয়। কিন্তু সোহার চাপাচাপিতে সেও রাজি হয়েছে শেষমেশ। কিন্তু বিপত্তি হলো শাড়ির ব্লাউজ নিয়ে। শিশিরের মায়ের কানে গেল তারা শাড়ি পরতে চায়, তাই সে নিজের স্টিলের আলমারি খুলে দুজনকে ডাকল। সোহা আর অনু অবাক হয়ে দেখল আলমারির এক পাল্লার প্রায় অর্ধেকের বেশিটা জুড়ে শুধু শাড়ি। সোহা শাড়ি চেনে খুব। সে খেয়াল করলো সেখানে দামি কম দামি শাড়িতে ভরা। সুতি, সিল্ক, কাতান আরও কয়েক ধরনের শাড়ি দেখে মুখ হা হয়ে গেছে সোহার। শিশিরের মা একটু আধুনিক, তা বোঝা যায় তার আচরণে। আবার শিশিরের মুখে শুনেছিল মা শহরের মেয়ে, কিন্তু তাই বলে শাড়ির বাহার দেখে একটু বেশি অবাক হয়েছে। শিফা দুজনকেই বলল, কে কোন শাড়ি পরবে বেছে নাও। সোহা খুব বেছে একটা সুতির মধ্যে আকাশ নীল রঙা শাড়ি নিয়েছে। অনু খুব একটা বাছাবাছি না করেই কালো সিল্কের শাড়ি নিল। শিফা আবার জানতে চাইল আলতা শাড়ি পরবে না, তাকে ফোন করে বলবে আসুক, সেও শাড়ি পছন্দ করবে কোনটা পরবে। শিফা ফোন হাতে ঘরের দরজার দিকে এগিয়ে কল দিচ্ছে নকশিকে। সোহা আর অনু তখন ব্লাউজ কি পরবে তা নিয়ে ভাবতে ভাবতেই সোহা বলল, আয়শার কপাল তো দারুণ অনু। অনু ভ্রু কুচকে তাকালো, যার অর্থ সে সোহার কথা বুঝতে পারেনি। সোহা বুঝিয়ে বলল, দেখ শিশিরের আম্মুর কত শাড়ি, বিয়ের পর নিশ্চয়ই এই সবগুলো তারই হবে, যেহেতু কোনো ননদ দেবর থাকবে না। ওহ সোহা, কি টিপিক্যাল চিন্তা ভাবনা তোর। শরৎচন্দ্র তোকে বিয়ে করলে খুব বিপদে পড়বে রে। মুখের কথা শেষ করতেই অনুর পিঠে দুম করে কিল পড়ল। সোহা মুখ ভেঙিয়ে বলল, আমাকে বিয়ে করলে তার কপাল খুলে যাবে। হো। নকশি ফোন তুলেছে। সে জানিয়েছে আলতাকে সে তার নিজের শাড়ি পরিয়ে দিচ্ছে। বিকেল প্রায় শেষ হয়ে এসেছে তখন। সোহা অনু দুজনেই আটপৌরে শাড়ি পরেছে। ব্লাউজ নিয়ে সোহা কিছুক্ষণ দোনামনো করেছে, কারোটাই ফিট লাগছে না বলে, কিন্তু অনু তত কিছু না ভেবেই নিজেরই এক সাদার মধ্যে কালো স্ট্রাইপের শার্টের সাথে পরে নিয়েছে। আলতাও পরেছে একই সাজে, শুধু তার কোকড়া চুলগুলো বেশ আলগোছে এক বিনুনি করা। গোলাপি ফর্সা মুখটাতে একটুখানি পাউডারের প্রলেপও লাগিয়েছে আজ সে। শিশির যখন আলতাকে আনতে জহিরদের বাড়ির গেটে গিয়ে দাঁড়ালো, তখনই আলতা ঘর থেকে বেরিয়েছিল। চোখের পলকে চার চোখ এক হলো হাত দশেক দূর থেকেই। আলতা আজ শিশিরের চোখে তাকাতেই লজ্জায় মাখামাখি হলো ভীষণ। ভোরের কুয়াশা মাখা ঘোলাটে ভোরের মতো ঝাপসা হয়েছে তার চোখের দৃষ্টি। সে দৃষ্টিতে লজ্জার পরত পড়েছিল তার কথা মেনে চুলের বাঁধন বেঁধেছিল বলেই হয়তো। সোহা অনু দুজনেই ছিল শিশিরের পেছনে। তারা একটুখানি মুখ বাড়িয়ে টিনের গেইটে থেকেই ডাকল, জলদি এসো, সন্ধে নামছে তো। সোহা অবশ্য একটু উদাস ছিল আজ। তার খুব ইচ্ছে ছিল শরৎও আসুক তাদের সাথে,
কিন্তু সে কথা কে বলবে? গত দুদিনে সে যতবার তাদের সাথে ছিল, বলা যায় প্রত্যেকবারই সময়ের আবদারে থাকা। কখনো শেষ রাতে স্টেশন থেকে নিয়ে আসা, কখনো ফুপুর বাড়ি খাওয়ায় উপস্থিত হওয়া, কিংবা নিকষ আধার ঘেরা পথে একসাথে মেলায় যাওয়া। কিন্তু বারংবার ছোট ভাইয়ের বন্ধুদের সাথে তার ঘোরাফেরা নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু হাতে সময়টাও যে বড্ড কম। কতগুলো বছর পেরিয়ে গেল মনের কুঠুরিতে এই শরৎচন্দ্রের একলা বসবাস। এবার মন খুব করে চাইছে মনের সকল ভাবনাগুলো শীতেল হিমেল হাওয়ার মতো শরতের মনেও ছড়িয়ে দিয়ে যেতে। সে কি এই হাওয়ায় গা ভাসাবে, নাকি উষ্ণ বালাপোষের মতো মনের দুয়ার ঢেকে দেবে সোহার মনের হাওয়া রোধ করতে? বুক দুরু দুরু সময় যতই আগায় ততই উদ্বিগ্ন হয় সে। আর তো কালকের দিনটাই হাতে রয়ে গেল। রাত নামলেই ছেড়ে যাবে এই সবুজ গায়ের সেই সাধারণ মানুষটাকে, অথচ সেই মানুষটা তার দিকে কখনো কৌতূহলী চোখে চেয়ে পর্যন্ত দেখল না। যে চোখে একটা ছেলে মেয়েদের দিকে তাকায়, সে কি দেখতে অসুন্দর? আচ্ছা, শরৎ তো অনুর দিকে কয়েকবার রাগী চোখে তাকিয়েছে, কখনো বা বিস্ময়। সে কি অনুকে পছন্দ করেছে? আহ, এমন কিছু হলে মরেই যাবে সোহা। সে হঠাৎই মন খারাপ করে তাকালো অনুর দিকে। সম্পূর্ণ কালো আর সাদায় মোড়ানো উদ্যত আচরণ করা তার বান্ধবীটি প্রেম ভালোবাসা থেকে ক্রোশ দূর, যদি তার প্রিয় পুরুষটি তাকেই ভালোবেসে ফেলে। এই প্রথম সোহার মন হীনমন্যতায় ভুগল নিজের অস্তিত্ব নিয়ে। মন আর মানছে না, যে করেই হোক আজ সে শরৎকে তার মনের কথা জানিয়ে দেবে। আলতা বেরিয়ে আসার আগে নকশিকে বলে এলো শিশিররা এসেছে। চারজনের ছোট্ট দল এগিয়ে চলল নদীর দিকে। পৌষের সময় ধানের ক্ষেত সোনালি, সর্ষে ক্ষেত হলদে রঙে চোখ ধাঁধানো, কিন্তু নদীর ঘাট অর্ধ শুকনো আর নদীর জল অনেক নিচে। তীর জুড়ে আবার কাশফুলের মেলা জমেছে মাস দুয়েক আগে থেকেই। আলতার পরনে সাদা জমিনে লাল পাড়ের কাতান শাড়ি। নকশির এই শাড়িটি তার নিজের কেনা ছিল বলেই স্বচ্ছন্দে পড়েছে আলতা। জহিরকে নিয়ে তার খুব একটা খারাপ লাগা নেই, মানুষটা ভালো। আজ সারাটা দিনে সে দেখেছে এই মানুষটা তার মায়ের কত যত্ন করে, সম্মান দেয়, এমনকি তাকেও নিজ কন্যার মতো স্নেহ করে। তবুও বুকের ভেতর একটা অবাধ কষ্ট এসে হানা দেয়। মায়ের পাশে তার নিজের বাবার কমতি। সকল মন খারাপকে উগরে দিতে সময় বেশি লাগলো না তার। নদীর তীরে গিয়ে চিরচেনা নদীর তীর, নৌকা, আকাশ জুড়ে পলকা মেঘের ভেলা আর কাশফুল নিমেষেই তাকে উৎফুল্ল করে দিল। নদীর পশ্চিম ঘাটে বাঁধা দুটো নৌকার একটাতে উঠে সোহা অনুকে বলল, ক্যামেরাতে শিশিরকে অন্ধকার হওয়ার আগেই ছবি তুলে নেই। অনু বিরক্তি নিয়ে তাকালো সোহার দিকে। ক্যামেরা শিশিরের হাতে ছোট্ট ব্যাগটাতেই আছে। কথাটা বলেই তারা দুজনেই তাকালো পাশে। ও মা, শিশির আয়শা কই? চমকে গেল অনু, সোহাও অবাক হলো। মাত্রই তো দুজন এখানে ছিল। সোহা তাড়াহুড়ো করে বলল, দেখ, সে হয়তো তার মার্বেল রানী না কি যেন বলে, তাকে প্রপোজ করতে কাশফুলের জঙ্গলে নিয়ে গেছে। তুই জলদি তোর ফোন দিয়েই ঝটপট তুলে দে বইন, সূর্য ডুবলো বলে। অস্থির উত্তেজিত শোনালো সোহার গলা। অনুও বাধ্য হয়েই তার ফোন দিয়ে সোহার কিছু ছবি তুলে দিল। সে পোজ জানে না ভালো, তাই সোহাই তাকে বলে বলে আরও কিছু ছবি তুলে দিল। কাস্টমারের দোকান জমজমাট আজ শরতের। এদিকে মাল আনতে গিয়েছিল বলে বিকেলে দোকান খোলা হয়নি। এখনও মাল গুছিয়ে কাস্টমার বিদায় করতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে, কর্মচারীটি আসেনি বলে। মাত্র আধ ঘন্টার মধ্যেই সে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এই ঠান্ডার দিনেও। শরতের দোকানে মুদিবাজার থেকে শুরু করে ফ্লেক্সি লোড আর বিকাশ নগদের ব্যবস্থা করেছে সে কিছুদিন ধরে। দেখতে দেখতে তার দোকানের আয়তন এখন বাজারের সবচেয়ে বড়। উন্নতি তার দিনকে দিন আকাশচুম্বী। কেউ কেউ তো তাকে এখন উস্কে দিচ্ছে বাজারে চালের আড়ত খুলতে। তাদের বাজারে এখনও চাল ডালের আড়ত বা কাপড় কসমেটিক্সের কোনো ব্যবসাই নেই। এসবের জন্য সবাই সদরে কলেজের পাশে ছোট্ট মার্কেটে যায়। শরৎও ভাবছে কিছুদিন ধরে, কিন্তু এসবের টাকার খেলা একটু বেশিই বড়। তার ওপর তার এই দোকানেই আরও একজন কর্মচারী নিবে বলে ভাবছে সে। কাস্টমারদের সবাইকে বিদায় করার পর
সে মাথার ওপর ছোট্ট ফ্যানটা চালু করে শার্টের ওপরের দুটো বোতাম খুলে মাত্র স্থির হয়ে বসেছিল। পকেটে ভাইব্রেশনে ফোনটা কাঁপতেই সেটা তুলে নিয়ে তাকাতেই অবাক হলো সে। হোয়াটসঅ্যাপ নাম্বারে অনুর মেসেজ। সে মনে করতে পারল না অনুকে নিজের ফোন নাম্বার কবে দিল। পর মুহূর্তে মনে পড়ল সে তো এই নাম্বারটা সেভ করেছিল অনু কল করার পরে। অত্যন্ত বিরক্তিকর মুখ করেই সে মেসেজখানা ওপেন করে বিস্ময়ে হা হয়ে রইল কয়েক সেকেন্ড। হাত দে দেখি। কাশফুলে ঘেরা জায়গাটাতে দাঁড়িয়ে বড্ড গম্ভীর মুখ করে বলল শিশির। আলতা গাল ফুলিয়ে একবার আশেপাশে তাকিয়ে আরেকবার শিশিরের দিকে তাকালো। তাকাতেই তার বুকের ভেতরটা চমকে উঠল পুরনো এক রাতের কথা মনে করে। শিশিরের চোখের দৃষ্টি কি আজ ঠিক সেই রাতটার মতো, নাকি আলতাই ভুল ভাবছে? ভুলও হতে পারে, সে তো বছর কয়েক আগের কথা, যখন আলতা আরও ছোট ছিল। শিশির ভাইয়ের মামাতো বোনের হলুদের সেই রাতের শিশির ভাই ছিল ভয়ঙ্কর এক প্রেমিক পুরুষ, যার সেই ভয়ঙ্কর প্রেম অস্বাভাবিক আচরণ শুধু সে রাতেই দেখেছিল আলতা। তারপর আর কখনোই এই মানুষটা সেরকম দৃষ্টি কিংবা আচরণ দেখায়নি আলতাকে। নেশালো আগ্রাসী এক প্রেমিক সত্তা কি আজ আবারও উপস্থিত হয়েছে এই শিশির ভাইয়ের মাঝে? কেউ হাত দে। এবার খুব ঝাঁঝালো কণ্ঠেই বলল শিশির। আটপৌরের শাড়ি, গলায় মাটির গয়না, চুলে আধখোলা বেনি, ঠোঁটে লাল লিপস্টিক আর ফর্সা পায়ের পাতা জুড়ে টকটকে আলতা। কিশোরী কন্যার এই রূপে কোনো পুরুষ মুগ্ধ না হয়ে কি পারে? একমাত্র শিশিরে জানে আলতাকে দেখে তার ভেতরে চলা ঝড়টা ঠিক কতখানি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবুও সামলে নিতে হবে যে এই মনটাকে, নিজের ভেতরকার অসংলগ্ন কামনা বাসনাকে লুকিয়ে রাখতে হবে যে আরও অনেকটা দিন, অনেকটা সময়। আলতার প্রতিক্রিয়া না দেখেই শিশির হাত টেনে আলতাকে বসিয়ে দিল ঘাসের ওপর। তার হাতে থাকা ছোট্ট ব্যাগটাতে আছে সোহার ক্যানন ক্যামেরাটির সাথে শিশিরের রাখা দুগাছি লাল কাচের চুড়ি। সেই সাথে আছে লাল টকটকে দুটো জবা। বড্ড লুকিয়ে চুরিয়ে রেখেছিল এই চুড়িগুলি। আজ অতি গোপনে ব্যাগটাতে পুরে নিয়ে এসেছে আলতাকে পরাবে বলে, আর ওই জবা দুখানা সে তার বন্ধু অপুর বাড়ির গাছ থেকে ছিঁড়ে এনেছে। কত যত্নে রেখেছে এই ছোট্ট ব্যাগটাতে যেন মুচড়ে না যায় প্রেয়সীর বেনিতে ওঠার আগেই। আলতা বিমূঢ় হয়ে বসে রইল শুকনো ঘাস আর কাশফুলের মাঝে। শিশির বড় যত্নে তার হাত দুটোতে চুড়ি পরিয়ে ফুল দুটো নিয়ে হাঁটু মুড়ে এগিয়ে এলো আলতার মুখোমুখি। শিশিরের পেছন দিক থেকে সরু রাস্তাটা দেখা যায় ভালো করে। তার খেয়াল হয়নি পেছনে কেউ দেখবে কিনা। সে তো সযত্নে ফুল গুচ্ছিল আলতার বিনুনির ফাঁকে। তখনই ওই পথ থেকে তাদের দেখে থমকে দাঁড়ালো এ গ্রামেরই এক মধ্যবয়স্ক পুরুষ, রফিক চাচা। বলা বাহুল্য লোকটা শুধু গ্রামেরই একজন নয়, সেই সাথে আহসান আর জহিরেরও বন্ধু মানুষ। তবে লোকটা বড্ড শেয়ালের মতো ধূর্ত আর হিংসুটে। তার চোখ গ্রামের প্রতিটি মানুষের দুর্বলতার দিকেই ঘোরে হরদম। নিজের সংসারে সে দুয়ানাও সুখী নয়, নেহাত সে কারণেই অন্যের সুখও খুব একটা বরদাস্ত হয় না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রায় সবারই জীবনের সকল ঘটনা নিয়ে সে অপপ্রচার করে বেড়াতেই স্বচ্ছন্দ বোধ করে। আর আজ তো পুরো এক রসাত্মক ঘটনাই চোখে পড়ল। সে হুট করেই হাঁক ছাড়ল। কাশ খেতে কারা কারা ঝাগড়া পোলাপান এইখানে লীলা খেলা করতেছো? রফিকের কণ্ঠ চিনতে একটুও ভুল হয়নি শিশিরের। নিজের ভুলটা বুঝতেই শিশির আগলে নিল আলতাকে, যেন পেছন থেকে আলতার মুখটা না দেখতে পায় লোকটা। আলতাকে চিনতে পারলেই যে লোকটা বেশ রসাত্মক এক ঘটনা আজ রাতের মধ্যেই চাউর করে দিবে, নেহাত বাধ্য হয়েই শিশির ঘন কাশফুলের আড়ালে ঠেলে দিল আলতাকে। নিচু কণ্ঠে শুধু বলে দিল, এপাশ দিয়ে তুই চলে যা বাড়িতে। তার সেকেন্ডের করা পরিকল্পনায় একটুও ভুল ছিল না, কিন্তু ভুলটা করল আলতা। শিশির উঠে দাঁড়ানোর আগেই সে দাঁড়িয়ে যেতেই রফিক দেখতে পেল আলতাকে। মেয়েটার মুখটা চিনতে একটুও কষ্ট হয়নি তার। এই গ্রাম কেন, আশেপাশের আরও 5 গ্রাম ঘুরলেও এত ফর্সা এত সুন্দরী মেয়ে যে আলতা ছাড়া আর কেউ নেই তা বোধ করি কয়েক গ্রামের সকলেরই জানা। সূর্যডুবির এই সন্ধ্যাতেও
নকশির মেয়েকে চিনতে তার একটুও ভুল হয়নি। ভুলটা হলো পিঠ ফেরানো ছেলেটিকে দেখে। পেছন থেকে শুধু ছেলেটির কালো শার্ট আর কালো চুল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে ছেলেটি বসা থেকে উঠে দাঁড়াতেই সে অস্পষ্ট উচ্চারণে বলে উঠল, ছেলেটা শরৎ না? শরতের ভোরে ভাতের মাড়ের মতো ঘন ফ্যাকাশে কুয়াশায় ঢাকা শীতল প্রকৃতিতে টুপটাপ ঝরে পড়া শিউলিতে ঘরের পেছনে সবুজ ঘাসের আঙিনা, সবুজ গালিচায় সাদা কমলার কারুকার্য। দু চোখ ভরে ঝাপসা প্রকৃতিকে আরও ঝাপসা চোখের দেখার মধ্যেও নিজেকে ভীষণভাবে উপলব্ধি করার ভাগ্যটা যেন এক পরম সুখ দুঃখের মিশ্র ভাগ্য। আর এই ভাগ্যটা কজনের হতে পারে? এমন সুখ কিংবা দুর্ভাগ্য কারো হোক বা না হোক, সোহার হয়েছে, হচ্ছেও বলা যায়। এই তো এখনও চোখের সামনে হাত দুইয়ের দূরত্বে তার পছন্দের ব্যক্তিটি, তার একান্ত একতরফা ভালোবাসার মানুষটি শক্ত চোয়ালে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই তো প্রথম এই মানুষটির পূর্ণ দৃষ্টি স্থাপিত হয়েছে তার ওপর, যা সে বহুদিন ধরে চেয়ে এসেছে। কাল সন্ধ্যের সেই নৌকায় বসা তরুণীর পায়ে নূপুর পরার মুহূর্ত বন্দি করা ছবিটি দেখেছিল শরৎ। অনাকাঙ্ক্ষিত হলেও একটা কথা নিদারুণ সত্যি, সে মুহূর্তে বিনা মেঘে ভালো লাগার এক পশলা বৃষ্টি তার বুকের গহীনে বড্ড গোপনে ঝরেছিল। শরতের হিম হাওয়ার দৈবাত এক শীতল ঝাপটা লেগেছিল তার চোখে মুখেও, কিন্তু সে সময়টা ছিল ক্ষীণ, নিরবচ্ছিন্ন এক বিষাদ মাখা অতীত তার অতি সাধারণ মনটাকে আগেই ধ্বংস করে গেছে। যে খেলেছিল ধ্বংসলীলা, সেই মানবী, সেই মন পাতালের রমণীটিকে সে ভালোবেসেছিল আকাশসম, সমুদ্র তুলনীয়, অসীম, অফুরন্ত। অলির মতো করে আর সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না বলেই তার মন ঘোষণা দিয়েছে, জানান দিয়েছে তাকে জীবনে আর কখনো ভালোবাসার পথে পা মারানো তার জন্য নিষিদ্ধ। এ পথে যাওয়ার ক্ষমতা তার শেষ হয়ে গেছে, শেষ অবধি যাওয়ার আগেই। কাল সন্ধ্যেতে অনুর পাঠানো সোহার ছবিগুলো দেখে থমকেছিল সেকেন্ড কয়েক। তার ব্যক্তিত্ব শীতল তবে কঠোর। সেই মুহূর্তেই ফোনটাকে পকেট বন্দি করে নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। সোহা তাকে পছন্দ করে একথা তার জানা হয়ে গেছে অনেক আগেই। মেয়েটা তার প্রতি নিজের দুর্বলতা মাত্র দুঃসাক্ষাতেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সে অপারগ হাজারো কারণে। আজও শরৎ প্রতিদিনকার মতো ভোরে ফজর পড়তে গিয়েছিল কাকার সাথেই। আহসান নামাজের পর বেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করে, শরৎও করে মাঝে মাঝে। আজ ইচ্ছে হয়নি বলেই সে বাড়ি ফিরেছিল, তখনও পাড়া জুড়ে নিস্তব্ধতায় কুয়াশা মাখা। টিনের গেট ঠেলে বাড়ির ভেতর ঢুকতেই তার চোখ যায় শিশিরদের ঘরের উত্তর দিকটাতে। কুয়াশার ঘনত্ব এতই যে হাত বিশেক দূরের সেই ঘরের কোণটাও ঝাপসা লাগছে, তবে আবছা চোখে পড়ছে সেখানে শিউলি গাছটার কাছে কেউ বসে আছে। কৌতূহলী হয়ে সে পা বাড়িয়েছিল সেদিকটাতে। তার পায়ের অল্প শব্দেই গাছের নিচে বসা মানুষটি ফিরে তাকালো আর সাথে সাথে উঠেও দাঁড়ালো। আর একটু কাছাকাছি হতেই শরৎ দেখতে পেল সোহা দাঁড়িয়ে আছে, মুঠো ভর্তি তার শুভ্র শিউলি ফুল। শীতে কাবু হয়ে শাল চাদরে ঘোমটা দিয়ে জুবুথুবু হয়ে শিউলি ফুল কুড়াচ্ছিল সোহা। তা বুঝতে পেরেই শরৎ ফিরে যাচ্ছিল। তখনই সোহা ডেকে উঠল বড় করুণ কণ্ঠে, শুনুন। শরৎ ফিরে তাকাতে চাইল না, পা থেমেছে তার, তবুও ফিরে তাকায়নি। তা দেখেই সোহা আবার বলল, একটু ফিরবেন এদিকে। কি যে করুন, কি যে ভার লাগলো সেই কণ্ঠস্বর, তা বুঝি শরৎ কখনো ভাষায় প্রকাশ করতে পারবে না। সে ফিরে তাকালো, একটুখানি সামনে এগিয়েও গেল। সোহা মাথা নিচু করে হাতের মুঠোয় রাখা ফুলগুলোর দিকে তাকিয়ে বড্ড জড়তা নিয়েই বলল, আজ রাতেই চলে যাব আমরা। জানি। শরৎ জবাব দিল। সাথে সাথেই সোহা চোখ তুলে দেখল একবার শরৎকে, তারপরে আবারও দৃষ্টি নত করল। আমার কিছু বলার ছিল আপনাকে। শরৎ কিছু বলতে চাইলে থামিয়ে দিল সোহা। প্লিজ, আমি আগে সবটা বলতে চাই, তারপর না হয় আপনি বলবেন। ঠিক বলা নয়, জবাব দিয়েন।
সোহা এইটুকু বলে আবারও একবার শরতের মুখপানে চেয়ে নিল। পুনরায় বলা শুরু করলো। আমি জন্ম থেকেই শহুরে মেয়ে, তবে জন্মসূত্র আমার গ্রাম, মানে আমার দাদার বাড়ি। গ্রামে কিন্তু বাবা সরকারি চাকরি করে, সেই সুবাদে জন্ম, বেড়ে ওঠা সবটাই শহরে। এসব কেন বলছি আমি জানি না, কিন্তু মনে হলো আমাকে শহুরে মেয়ে ভেবে যদি মিশতে না চান, তাই বোধহয় বলে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসি শরৎ। সোহা থেমে গেল। সে কথাগুলো কখনো এভাবে তো বলতে চায়নি শরৎকে, তবুও কেন এমন এলোমেলোভাবে বলল। নিজের আচরণে সে নিজেই হতভম্ব হয়ে গেছে বলেই হয়তো খেয়াল করেনি তার এই বলা কথাগুলোতে সামনে দাঁড়ানো মানুষটা কতটা অবাক হয়েছে। সে দৃষ্টি নত রেখেছে বলেই দেখতে পায়নি শরতের বিবশ হওয়া মুখশ্রী। কিছু সময় তার লেগেছে নিজেকে ধাতস্থ করতে, ততক্ষণে শরতের চেহারা স্বাভাবিক হয়ে গেছে। সে তার বন্ধু সুলভ শান্ত স্বরে ঠিক দৃঢ় আর রূঢ়ভাবে বলল, কাউকে এক পিঙ্গা দুই দেখায় যখন ভালো লাগে তখন সেই ভালো লাগাকে পাত্তা দিতে হয় না। আর ভালো লাগার মানুষটার সাথে যদি পরিবেশ পরিস্থিতির সামঞ্জস্যতা যদি না থাকে তবে তো নয়। আমার যদি ভুল না হয় তবে তুমি প্রায় শিশিরের সমবয়সী হবে। 21-22 বছর বয়সে একটা মেয়েকে একেবারেই ম্যাচিউরড হবে না তা ভাবা বোকামি, সেক্ষেত্রে তুমিও নাও। আর এই 3 দিনে যেটুকু দেখেছি তা তো বলাই যায় আমাদের আলতা বা তোমার বান্ধবী অনুর চেয়েও যথেষ্ট ম্যাচিউর তুমি। অন্তত তেমন আচরণই দেখেছি তোমার, সেক্ষেত্রে বলবো এখন এই মুহূর্ত থেকেই তোমার এই মনোভাবটাতে লাগাম টেনে নাও, নিজেই উপকৃত হবে। শরৎ এ পর্যন্ত বলে পা বাড়াচ্ছিল ঘরে যাবে বলে, কিন্তু সোহা সেই মুহূর্তে বলে উঠল, আর যদি বলি এই উপকারটা আমি চাই না, নিজেই ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতির ক্ষতিপূরণ কি? নিঃসঙ্গতা, একাকিত্ব আর মনের দহন। আপনিও কি সেই দহনে জ্বলছেন? জেনে কি হবে? যদি বলি আমি আপনার জ্বলনে মলম হব? শরৎ পুনর্বার ফিরে তাকালো, ফিচেল হেসে জবাব দিল, শহরে ফিরে যাও, দ্বিতীয়বারে গ্রামের পথে পা বাড়িও না। কথাটা শেষ করেই শরৎ চলে গেছে। সেই থেকেই ঝাপসা চোখে কুকড়ানো শীতে ঠায় দাঁড়িয়ে আছে সোহা। অনুর এখনো ঘুম ভাঙেনি বলেই সে জানতে পারল না তার প্রিয় বান্ধবীটির এই মন ভাঙার ঘটনাটা। আজ রাতেই আলতা ঢাকা চলে যাবে এ কথা আওলাদ জানে। তার তো ভাগ্যে নেই প্রতিদিন মেয়েটাকে চোখের সামনে পাওয়ার, তাই আজ আবার আসবে একবার ভেবে নিয়েছে। কিন্তু আলতাকে ফোন করতেই সে বলল, আব্বা আসেন, আমিও চাই আপনারে দেখে যাইতে, কিন্তু আপনি আবারও যদি টাকা পয়সা নিয়ে আসেন তাহলে দেখা করব না। আওলাদ হেসে মেয়েকে বলল, টাকা পয়সা তো দরকারি জিনিসটা মা, দূরে থাকবি, কোনো সময় কি লাগে তখন তো লগে লগে দিতে পারুম না। যতটুকু না হইলে একেবারেই চলে না ততটুকু তো আপনি আগেই দিছেন আব্বা, আর আম্মাও দিছে। দরকার পড়ার আগেই আমি আবার সময় মতো চাইবো, তখন দিন। মেয়ের এমন বড়দের মতো বলা কথা শুনে আওলাদের মন প্রফুল্ল হলো। সে আর কথা বাড়ায়নি, কিন্তু এটা তার জন্যই ভালো হয়েছে। আজও সে 2000 টাকা আনবে ঠিক করেছিল, কিন্তু টাকাটা তাকে ধার নিতে হতো। কালই ফার্মের আনাজপাতি কিনে হাতের টাকাগুলো শেষ হয়েছে। আপাতত সপ্তাহখানেকের মধ্যে মাছ কিংবা খামারের মুরগিও বিক্রি হবে না। আর দুধের টাকা সে মাসিক হিসাবে পায়। একটা জিনিস আওলাদ লক্ষ্য করেছে, যখন সে মাসে 1010 টাকা ইনকাম করত তখন সে টাকাতেই সচ্ছলভাবে সংসার চলত। তারপর আয় বাড়ল, সাথে কি করে যেন খরচও বেড়ে গেল। সেই বেড়ে যাওয়া এখন দ্বিগুণ হয়েছে। মাঝে মাঝে তো একদম হাঁসফাঁস করতে থাকে সে হাত খালি হলে। আজ আবার হাটবার, তাই সে আলতার সাথে কথা শেষ করে ফোন পকেটে পুরে স্ত্রীর দিকে তাকালেন। তার ধারণা সত্যি এই যে সে এখন তার একমাত্র কন্যাটির সাথে কথা বলছিল, তখন তার স্ত্রী বড় ধারালো চোখে তাকে দেখছিল। এখনো সেই ধার মহিলার চোখে মুখে স্পষ্ট। আর তা উপেক্ষা করেই আওলাদ বলল, বাজারের ব্যাগ দাও, আর বাজার সদাই কি কি লাগবো জলদি কও। আওলাদের স্ত্রীর কথা শেষ হতেই মুখ ঝামটি মেরে বলল, কেন ওই বউয়ের মাইয়ারে দেখতে যাওয়ানের কি দেরি হইয়া যাইতাছে? আওলাদ কর্ণপাত করল না এ কথার। মহিলার ভরণ পোষণের কিছুতেই কমতি রাখছে না সে।
তবুও সন্দেহ করা ছাড়ল না। করুক সন্দেহ, সে যত পারে আওলাদের কি। সে তো ছেলে দুটোর মতো মেয়েটারও দায়িত্ব ঠিকঠাক পালন করবে। এমনিতেই তো 15-16 বছর দেরি হয়ে গেছে নিজের কন্যার দায়িত্ব নিতে। এরপর আর কয়টা বছর, তারপর আবার অন্য কারো দায়িত্ব হয়ে যাবে। বাবার জীবনে কন্যারা যে কত বড় নিয়ামত তা কি অন্যরা বোঝে? সকালে নাশতার পর থেকে আলতা লেপ্টে আছে তার মায়ের সাথে। আজ চলে গেলে এই উষ্ণ আদর সে আবার কতটা দিন পাবে না তার কি ঠিক আছে? তাই যেন এভাবে মায়ের শরীরে মিশে মায়ের আদর, উষ্ণতা আর ভালোবাসাগুলো শুষে নিচ্ছে নিজের দেহে। নকশি কতবার তাকে সরিয়ে একটু রান্নাঘরে যেতে চাইল, কিন্তু আলতা সরল না। টানা 2 ঘন্টা একইভাবে কখনো মায়ের পা দুটো জড়িয়ে শুয়ে রইল, কখনো বা কোমর জড়িয়ে। নকশি সেই যে বালিশে হেলান দিয়ে আছে সেভাবেই কখনো পা লম্বা করছে, কখনো হাঁটু মুড়িয়ে নিচ্ছে, কিন্তু আলতার তাতে হেলদোল নেই। তার হেলদোল ফিরল যখন জহির ঘরে এলো কোনো প্রয়োজনে। তাকে দেখেই আলতা মাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। জহির বোধহয় নাশতার পরে দেখে গিয়েছিল আলতাকে এভাবে, আবার এখন ফিরেও সেরকম থেকে সোজা হতে দেখে বুঝল মেয়েটা তাকে দেখেই সংকোচে উঠে বসেছে। তাই নিজে এসে দাঁড়ালো খাটের পাশে, যে দিকটায় আলতা ছিল। আলতার মাথায় সে একটা হাত রেখে বলল, আমাকে হয়তো বাবা বলে ভাবতে পারবি না, পারতে হবে তাও বলবো না। আওলাদ মিয়া তোর আব্বা, সেই তোর আব্বা থাকবে সারা জীবন। কিন্তু কিন্তু আমি তো তোকে তোর জন্মের পর থেকেই চিনি, খুব বেশি না, ওই একটু একটু কোলে পিঠেও নিয়েছি। বিশ্বাস না হয় আহসানকে জিজ্ঞেস করিস, ও যখন তোকে কাঁধে চড়িয়ে বাজারে নিত, পুকুরে সাঁতার শিখাতো, আমিও কিন্তু তখন তোকে নিয়েছি। তোর মনে নাই হয়তো, তুই যখন মার্বেল নিয়ে খেলতি তখন আমিও মাঝে মধ্যে যোগ দিতাম খেলায়। তখন আবার চাকরি ব্যবসা কিছুই ঠিকঠাক করতাম না, তাই আর কি। কথার শেষে একটু হেসে ফেলল জহির, তারপর আবার বলল, আমার কাছে তুই আমার সন্তানের চেয়ে কম না রে। শরৎ, শিশির, ওদের তো দেখিস কি আদর স্নেহ করি, তোকেও কিন্তু তেমনই করতাম। এখনো তোর আম্মার জন্য না, আহসানের জন্যই করি। আমাকে দেখে তুই এমন গুটিয়ে থাকলে, সংকোচ করলে আমার খারাপ লাগে, বড্ড কষ্ট হয়। আগে যেমন থাকতি এখনো তেমনই থাক মা। আশেপাশের লোকের মুখে হয়তো সৎ বাবা, পর কেউ, আমি এসব কথা শুনবো। এইসব কথা শুনিস, কিন্তু সেই সব কানে নিস না আলতা। আগে যেমন তোর জহির কাকা ছিলাম আমি, এখনো তোর জন্য আমি তাই আছি। কথাটা শেষ করেই জহির হাত সরিয়ে নিল আলতার মাথা থেকে। আলতারও খারাপ লাগছে এখন। সত্যি সে আগে জহিরকে একরকম দেখত, অথচ মায়ের সাথে বিয়ে হওয়ার পর থেকেই সে জহিরকে আর আগের মতো মনে করে না। না চাইতেও এক অদৃশ্য দূরত্ব তৈরি করে নিয়েছে। শুধু মনে হয়েছিল বাবার জায়গাটা ওই লোক নিজের নাম করে নিয়েছে ভেবেই এই দূরত্ব। এই মানুষটার স্নেহ থেকে ইচ্ছাকৃতভাবেই সে নিজেকে সরিয়ে রেখেছে। জহির ঘর ছেড়ে বেরিয়ে যেতেই আলতা নকশিকে বলল, আমার দুপুরের রান্না আজকে আমি করি।